শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র। ভিত্তিহীন তথ্য ছড়ানোর দাবি সরকারের ভাগ্য ও জনগণের হাতে। এবং কামালার হাতে ক্ষমতা গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে, মাস্ককে দেয়া সাক্ষাৎকারে বললেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টের প্রচারাভিযান হ্যাক করেছে ইরান, দাবি এফবিআই-এর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে হোয়াইট হাউস। নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র কারেন জম্পিয়ের বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশের জনগণই তাদের সরকারের ভাগ্য নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রোববারের ইকোনমিক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারটির তথ্য উল্লেখ করে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল হোয়াইট হাউস। সোমবার এক ব্রিফিংয়ে কারিন জিন পিয়ের বলেছেন, শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসূত্রতা নেই। We have had no involvement at all. Any United States government was involved in these events is simply false. That is not true. This is a choice for and by the Bangladeshi people. We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. তীব্র ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইকোনমিক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণ হিসেবে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, ক্ষমতা ছাড়ার বিষয়ে তার মা কখনোই এ ধরনের বক্তব্য দেননি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাশিয়ার 1000 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন, দখল করেছে 28টি গ্রাম। সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে কথা জানান ইউক্রেনের এক শীর্ষ সেনা কর্মকর্তা। নিজেদের ভূখণ্ড থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে দিতে কুর্স্কের কাছে ট্যাঙ্ক সাঁজোয়াজানের বহর পৌঁছে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনী। শিগগিরই রাশিয়ার মাটিতে আকস্মিক অনুপ্রবেশের যথাযথ জবাব ইউক্রেনকে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভ্লাদিমির পুতিন। এদিকে সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনীয় সেনাদের আকস্মিক অনুপ্রবেশের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শত্রুপক্ষকে রাশিয়ার মাটি থেকে বাইরে বের করে দেয়া হবে। শিগগিরই ইউক্রেনকে এর যথাযথ জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রুশ ভূখণ্ডে ইউক্রেনের এই আক্রমণ সম্ভাব্য শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করার চেষ্টা ও রাশিয়ার সেনাবাহিনীর অগ্রযাত্রা কমিয়ে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়েছে বলেও মন্তব্য করেন পুতিন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তনের সুযোগ, সময়সীমা 12 সেপ্টেম্বর পর্যন্ত। অনেকেই বেছে নিচ্ছেন অন্য পেশা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। 2 ঘন্টা ধরে চলা সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস, তার রানিং মেট টিম ওয়ালশ, ক্যাপিটাল হিলে হামলা, ট্রাম্পের ওপর হামলা নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় কামালার হাতে ক্ষমতা গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেন ট্রাম্প। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সোমবার সাক্ষাৎকার দেবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণা আগেই দেওয়া ছিল। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে সেটা সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে দেখা যায় তাদের সাক্ষাৎকারটি, যদি অনেক মানুষ তাদের কথা সরাসরি শুনতে পারেননি। ইলন মাস্ক এক্স পোস্টে জানান, এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার হামলা হয়েছে, ঠিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। সাক্ষাৎকার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ছিল বলেও জানান মাস্ক। গোলযোগ ঠিক করার পরেই তা সব শ্রোতার কাছে পৌঁছায়। এক্স কর্তৃপক্ষ জানায়, সাক্ষাৎকার শুরুর নির্ধারিত সময়ে 8,87,000 ব্যবহারকারী সংযুক্ত হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনকে তীব্র আক্রমণ করেন। এছাড়া অভিবাসন নীতি, নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কথাও বলেন। তবে তিনি জলবায়ু পরিবর্তনের শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, এতে রিয়েল এস্টেটের সুযোগ বাড়বে। এ সময় ট্রাম্প বলেন, বাইডেনকে তিনি বিতর্কে চাপে ফেলেছেন বলেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এমনকি নিজের উপর হামলা নিয়ে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার উপর এত বড় হামলা হয়েছে। কামালা হ্যারিসকে নিয়ে ট্রাম্প বলেন, তার হাতে ক্ষমতা গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প গুলিতে আহত হওয়ার পর থেকে তাকে সমর্থনের কথা জানান ইলন মাস্ক, যদিও এর আগে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই দাবি করেছে আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে সাইবার হামলা চালিয়েছে ইরান। তবে এ বিষয়ে ট্রাম্প জানান, হ্যাকাররা শুধুমাত্র সবার জন্য উন্মুক্ত তথ্যগুলোই নিতে পারবে। এদিকে ইরান কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশ জুড়ে চলছে তার নির্বাচনী প্রচারণা। এবার তার নির্বাচনী প্রচারাভিযানে সাইবার হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ইরান সরকারের পক্ষে কাজ করা হ্যাকাররা ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। এ সংক্রান্ত তথ্য বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের বিদেশি শত্রুপক্ষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একজন মুখপাত্রের। এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে এফবিআই। মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থীকে টার্গেটে পরিণত করেছে। তার একদিন পরই ট্রাম্পের প্রচারাভিযানের বিবৃতিটি আসে। মাইক্রোসফট আরও বলছে, ফিশিং ইমেইল পাঠানোর মাধ্যমে হ্যাকাররা তথ্য সংগ্রহের কাজটি করেছে। তবে এ বিষয়ে ট্রাম্প জানান, হ্যাকাররা শুধুমাত্র সবার জন্য উন্মুক্ত তথ্যগুলোই নিতে পারবে। মার্কিন নিরাপত্তা সূত্রগুলো এর আগেও ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছিল। ট্রাম্পের প্রচারাভিযান হ্যাক করার অভিযোগ ছাড়াও বাইডেন কামালার নির্বাচনী প্রচারাভিযানকে ইরান টার্গেট করেছে কিনা এটাও খতিয়ে দেখবে বলে জানিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্র এখনও এ পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইরানকে অভিযুক্ত করেনি। তবে তেহরান এমন অভিযোগকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্তকরণ সহ বাংলাদেশে সুশাসন ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেবে এই অন্তর্বর্তীকালীন সরকার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশে গণ আন্দোলনের প্রেক্ষাপটে গত 5 আগস্ট সরকারের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই আনন্দ ভাগাভাগি করে নিতে মালদ্বীপ প্রবাসীদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রায় 1.5 লাখ প্রবাসীর বসবাস পর্যটন নগরীর দেশ মালদ্বীপে। দেশের রাজনৈতিক পালাবদলের ঢেউ লেগেছে বিশ্ব পর্যটনের এই দেশটিতেও। অন্তর্বর্তী সরকারের কাছে এখানকার প্রবাসীদের প্রত্যাশা, নতুন সরকার দেশের সংকট কাটিয়ে প্রবাসীদের ভাগ্য উন্নয়নে দেশটির শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে নজর দেবেন। এছাড়া বিমানবন্দরে হয়রানি বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার দাবিও জানান প্রবাসীরা। ছাত্রদের আত্মদানের মাধ্যমে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেয়েছে, এতে আমরা প্রবাসীরা অনেক অনেক খুশি। আমরা যাতে বেশি বেশি রেভিনিউ পাই, আমাদের দেশ আমাদের পরিবারবর্গ যাতে সুরক্ষিত থাকে, সেই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। সকল প্রবাসীদের পক্ষ থেকে আশা ব্যক্ত করছি যে খুব শীঘ্রই ওনারা আমাদেরকে সেই ক্ষতিগ্রস্ত থেকে উত্তরণের ব্যবস্থা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা সম্মানিত অবস্থানে নিয়ে যাবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, মালদ্বীপ। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি ইমেজকে কাজে লাগানোর আহ্বান তাদের। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি হিসেবে প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সধারী দেশ হিসেবে আমিরাতের নাম শীর্ষে উঠে এসেছে। তবে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বিগত সরকারগুলো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন আমিরাতের প্রবাসীরা। রেমিটেন্স পুনর্দানা বা আমাদের যে লাশের সমস্যা, তো আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ওনার চিন্তা চেতনা দিয়ে প্রবাসীরা কিভাবে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে যে গড়তে পারে
ওই ব্যবস্থাও করবেন। সমাধানগুলো যদি আইডেন্টিফাই করে এগুলো যদি সলভ করতে পারি, ইনশাল্লাহ আমরা মিডল ইস্ট আমাদের যে গার্মেন্টসের যেই গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো। ট্রান্সপোর্ট সিস্টেমে, কমিউনিকেশন সিস্টেমে এবং এইসব ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে যদি আরও ইফেক্টিভ ভূমিকা আমরা পালন করতে পারি, তাহলে আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে বাংলাদেশি, ওনারা বিজনেসে আরও ডেভেলপ করতে পারবে। প্রবাসীরা জানান, বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা চরম আকার ধারণ করেছে। এই ছাড়া বিমান টিকিটের উচ্চ মূল্য, এয়ারপোর্টে নানা বিড়ম্বনা, মিশনগুলোতে প্রবাসীদের সঠিক সেবা প্রদানে হয়রানি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এইসব সমস্যা সমাধানে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান প্রবাসীরা। অন্য দেশের টিকিটের দাম অনেক কম, আমাদের দেশের টিকিটের দাম অনেক বেশি, ওগুলো একটু শুনে দেওয়া উচিত। যখন এয়ারপোর্টে নামি তখন আমাদেরকে টর্চারিং শুরু হয়, আমাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু আমরা যে প্রবাসী এখান থেকে ডলার নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের তার ওয়ার্কার থেকেও তাদের কাছে একদম কম দামে লোক। একজন প্রবাসী হিসাবে আমি চাই এয়ারপোর্টে যে হয়রানি হয় ওটা যাতে বন্ধ হোক। আমরা চাইবো আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো যেন ভালো হয় বিভিন্ন দেশের সাথে। মধ্যপ্রাচ্যে তৈরি পোশাক, কাঁচা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, মশলা ও পাট জাতীয় পণ্যসহ বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য প্রসারে প্রতিবন্ধকতা প্রসঙ্গেও নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে 12 সেপ্টেম্বর। এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না। শেষ সময়ে এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবর্তন করছেন নিজের ভিসা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। সম্প্রতি কুয়েত সরকার 20 নম্বর খাদেম ভিসাধারীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয়। প্রবাসীদের 18 নম্বর শূন্য ভিসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 14 জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে 12 সেপ্টেম্বর। কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসাবাড়িতে কর্মরত কেয়ারটেকার, ড্রাইভার সহ যে কোনো গৃহকর্মী ব্যক্তির মালিকানায় 20 নম্বর আকামাদারি প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন। অনেকেই এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ। তবে কুয়েত সরকারের বেঁধে দেওয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা। তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা। প্রায় 7 বছর কুয়েতে অবস্থান করার পরে আমরা আসলে এই সুযোগটি পেয়েছি। এখন আমি আসলে স্পন্সরশিপ ভিসা থেকে প্রাইভেট সেক্টরে ভিসা ট্রান্সফার করতে পেরেছি। এটা আসলে আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। 3 জনকে আকামা ট্রান্সফার করে আমার দোকানে আকামা লাগাইছি, তারা এখন শোন বা 18 নম্বর ভিসায় কাজ করতেছে। এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবতর জীবনযাপন করতেন অনেক প্রবাসী। অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করতেন ভিন্ন খাতে। বর্তমান মালিকের কাছে আকামা 1 বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে সুনাকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসী নিজ পছন্দ মতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ঠাকুরগাঁওয়ের গড়িয়া কলেজ মাঠে বিএনপির ঐক্য সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই হত্যার পরে ছেলেরা গর্জে উঠল, সান্ধ্য আইন জারি করা হলো। সেই সান্ধ্য আইনকে অস্বীকার করে ছেলেরা রাস্তায় নামলো এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামল এবং ছেলেরা রাস্তার সঙ্গে গুলি হলো চতুর্দিকে। অসংখ্য ছেলে যখন মারা গেল তখন মা বাবা কেউ ঘরে থাকতো না, সবাই বেরিয়ে আসতে বলল। আপনারা ঠাকুরগাঁয়ে এক ঐতিহাসিক সমাবেশ করেছেন, মনে আছে 4 তারিখে, তাই না? 4 তারিখে লক্ষাধিক লোক ঠাকুরগাঁয়ে বড় মাঠে আপনি জমায়েত হয়েছেন। ডিসি অফিস ঘেরাও করেছেন, এসপি অফিস ঘেরাও করেছেন, ঠাকুরকে অচল করে দিয়েছেন, তাই না? সেদিন আপনাদের উপর গুলি হয়েছে, আপনাদের অসংখ্য নেতা কর্মী সেদিন গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আপনার জায়গা ছেড়ে যাননি, তাই না? 5 তারিখে ঘটল আরো ঐতিহাসিক আল্লাহর তরফ থেকে আসা এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়লো, ছেলে মেয়ে বৃদ্ধ আমার বনিতা শিশু সব রাস্তায় নেমে বুকের
পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলল যে গুলি করো, আমরা সরে যাব না। আমাদের রংপুরের সাইডের কথা মনে আছে, এটা কিভাবে মুগ্ধর কথা মনে আছে, যে পানি রাখবে বলে কাঁদছিল, সেই ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারল। এই ভয়াবহ দানবীয় সরকারের এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের নিরীহ মানুষের উপরে, এই কথা ভাষায় বর্ণনা করা যাবে না। মির্জা ফখরুলের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।